সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, সামনে রমজান মাস আসছে। আমরা জানি আমাদের দেশে প্রচুর থাইরয়েড রোগী রয়েছে। আজকে আমরা কথা বলবো রমজানের থাইরয়েড রোগীর চিকিৎসা এই বিষয়টিতে। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন, এমএসসি ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, এমফিল নিউক্লিয়ার মেডিসিন, থাইরয়েড হরমোন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। সেই সাথে বৈশাখী টিভির অগণিত দর্শককে আমার শুভেচ্ছা। স্যার, যেমনটি বলছিলাম আমি যে সামনে রমজান মাস চলে এসেছে স্যার, এবং আমাদের দেশে কিন্তু থাইরয়েড রোগীর সংখ্যাও অনেক। স্যার, এই যে রমজান মাসে এই থাইরয়েড রোগীগুলোর কোনো ধরনের সমস্যা হয় কি না? এই প্রশ্নটা শুধু আপনার না, আসলে এই প্রশ্নটা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে থাইরয়েডের রোগী আছে, তাদের এই প্রশ্নটা থাকে। কেউ কেউ নিজের থেকে ওষুধ বাদ দিয়ে দেয়, কেউ আবার ওষুধকে বাড়ায় খায়, কেউ দেখা গেছে যে ভুলে যায়। এই যে ব্যাপারগুলো থাকে এবং অসংখ্য রোগীর মধ্যে এই প্রশ্নটা থাকে যে আমি ওষুধ ছেড়ে দেবো কি না, ওষুধ বেশি করে খেতে হবে কি না, এই ব্যাপারগুলো থাকে। আপনি বলছিলেন যে থাইরয়েড রোগ। থাইরয়েড রোগ তো শুধু একটা রোগ না। থাইরয়েড কি? আমাদের একটা এন্ডোক্রাইন গ্রন্থি, যেখান থেকে এক ধরনের হরমোন তৈরি হয়। সেই হরমোনজনিত রোগ হতে পারে থাইরয়েডের একটা। যেহেতু এখান থেকে হরমোন তৈরি হয়, সেটা হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে। আবার কি, থাইরয়েড যেহেতু একটা অঙ্গ, সেখানে কি হতে পারে? আমরা বলি যে সেখানে গোটা বা ক্যান্সার বা টিউমার হতে পারে। সেই টিউমারের হয়তো কেউ চিকিৎসা পেয়েছে, সেই চিকিৎসা পাওয়ার পর তার একটা ব্যবস্থাপনা চলতেছে, তাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। আবার কেউ গলা ব্যথা নিয়ে আসতে পারে, গলা ব্যথার সাথে তার থাইরয়েডের ইনফ্লামেশন বা থাইরয়েডিটিস, এই ধরনের রোগগুলো কিন্তু হতে পারে। ওভারঅল সবগুলো হচ্ছে থাইরয়েডের রোগ। তাহলে স্পেসিফিক বলতে গেলে যে প্রত্যেকটা রোগী তো আমাদের কাছে আসে, তারা বলে রোজা রাখতে পারবো কিনা স্যার? হ্যাঁ, প্রথম কথা, থাইরয়েডের রোগীদের যারা থাইরয়েড আক্রান্ত, এই যে বিভিন্ন রোগের আক্রান্ত, তাদের রোজা রাখতে কোনো বাধা নাই, অর্থাৎ এক্ষেত্রে তাদের কোনো জটিলতাও নাই। এখন কি হয়, এই সময় আমরা কিছু প্রিকশন নেই। এক একটা রোগের ক্ষেত্রে এক এক ধরনের প্রিকশন আমাদেরকে নিতে হয়। আচ্ছা স্যার। স্পেশালি যদি আপনি বলেন যে প্রথম ব্যাপার যেটা আসি আমরা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, বাংলাদেশে প্রচুর পরিমাণ হাইপোথাইরয়েডিজম আক্রান্ত রোগী, এবং থাইরয়েড রোগীদের সাথে একটা রিলেশন থাকে সবসময় কার? ডায়াবেটিস আক্রান্ত রোগীদের। যারা হাইপোথাইরয়েডিজম তাদের সুগার কমে যাওয়ার একটা টেন্ডেন্সি সব থাকে, যারা হাইপারথাইরয়েডিজম তাদের সুগার বেড়ে যাওয়ার টেন্ডেন্সি সবসময় একটা থাকে। আপনি রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, তাহলে কী হবে? তাহলেই হাইপোথাইরয়েডিজমটা প্রপারলি আপনাকে ম্যানেজ করতে হবে। অর্থাৎ যে রোগীর থাইরয়েডের ওষুধ খাচ্ছে তাকে অ্যাজ ইউজুয়াল ওষুধটা খেতে হবে। আরেকটা ব্যাপার থাকে কি, যে আমরা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে ওষুধ খেয়ে যাচ্ছি। অবশ্যই রমজান শুরুর আগে এই থাইরয়েডের প্রত্যেকটা রোগী কী করবে? তার হরমোন প্রোফাইল যেটা বলি T3 এবং TSH, এই দুইটা পরীক্ষা করবে। তার যদি ডোজ অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে কী করতে হবে? এই সময় তাকে ডোজটা আমরা অ্যাডজাস্ট করে দেবো, যাতে করে তার রোজাটা সে স্মুথলি রোজাটা পালন করতে পারে। আর আরেকটা ব্যাপার ঘটে হাইপোথাইরয়েডিজমের রোগীদের ক্ষেত্রে, সেটা কি ঘটে যে তারা আসলে কি খেতে পারবে কি না, এই সময়টা আসলে খাওয়া দাওয়া। আমরা সবসময় বলি যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে রোগীদের খাওয়া দাওয়ায় কোনো কিছু নিষেধ নাই, কোনো কিছু, কিন্তু খাবে কখন আসলে? বিশেষ করে যারা থাইরিন না বা থাইরক্সিন যে হরমোনটা ওষুধটা খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু জটিলতা প্রশ্ন সবসময় সম্মুখীন হয়। কোন খাবারটা? আমরা বলি সবসময় কি বলি, যে থাইরয়েডের যে ওষুধটা সে খাওয়ার আধা ঘন্টা আগে খাবে, 1 ঘন্টা আগে খাবে। তাহলে 1 ঘন্টা আগে, তাহলে কখন খাবে সে? এটা একটা বড় প্রশ্ন। রোগীরা সেহরির সময় খাবে, অবশ্যই আমরা বলি সেহরির সময় খাবে। আমরা কি করি, বিশেষ করে থাইরয়েড রোগীর মহিলাদের সংখ্যা অনেক বেশি। 1, 2 হচ্ছে যে আমরা আধা ঘন্টা আগে কোনো ক্রমে খেয়ে দেয়, সে ঘুম থেকে উঠে খেয়ে নিয়ে। আমি বলি তা না, মিনিমাম যে সেহরি খাবেন তার আধা ঘন্টা আগে উঠে প্রথমে আপনি ওষুধটা, অনেক সময় ব্রাশ করি সেই সময় আপনি ওষুধটা খেয়ে নেবেন। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনার এটা করবেন। এই সময় কিছু খাবার, অর্থাৎ এই যে আপনি ওষুধটা খেলেন, তাহলে সেহরির সময় আপনার কিছু খাবার আপনি এই সময় খাবেন না। যেমন আমরা করি, যেমন ফুলকপি, ব্রোকলি, সিমের এই সময় এই খাবারগুলোকে আমরা কি করি, বলি যে এই সময় এই খাবারগুলো আপনি এই খাবারগুলো খেতে পারবেন, সবগুলোই খেতে পারবেন, কিন্তু এই সময় এটা না খেতে, মোবাইলকে আপনি হয়তো ইফতারের পরে বা ডিনারে এই খাবারগুলো খেতে পারেন। এই সময় এই খাবার, কারণ কি, এই যে খাবারগুলো, এই খাবারগুলো আপনি যে থাইরয়েড হরমোনটা খাচ্ছেন, থাইরক্সিন খাচ্ছেন, এটার অ্যাবজর্পশনে
বাধা দেয়, যার ফলে যে যতটুকু ওষুধ আপনার রক্তে পৌঁছানোর কথা ততটুকু ওষুধ আপনার রক্তে পৌঁছাবে না। স্যার আপনি তো হাইপোথাইরয়েডিজমের কথা বললেন, স্যার এখন যদি একটু হাইপারথাইরয়েডিজমের কথা বলতেন। এটা একটু বড় ব্যাপার আসলে। হাইপারথাইরয়েডিজমের রোগীগুলো দেখা যাচ্ছে ডিফারেন্ট আলাদা একটা ম্যানেজমেন্ট হয়, তাদের ওষুধগুলো খুব খারাপ হয়, ওষুধগুলো অনেক সাইড এফেক্ট থাকে। কিন্তু আমরা জানি যারা চিকিৎসা পাচ্ছেন, যেসব রোগী দেখা যাচ্ছে থাইরয়েড আক্রান্ত হাইপারথাইরয়েডিজম যারা চিকিৎসা পাচ্ছেন, সেই চিকিৎসাটার তেমন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই ওষুধজনিত কারণে তার রোজার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু কোনো রোগী, যে রোগীগুলো দেখা গেছে থাইরয়েডের ওষুধ খাচ্ছে দিনে 3 বার, তাদের ক্ষেত্রে আপনি কী করবেন? সে তো 3 বার খেতে পারবে না। তাহলে সেই রোগীদেরকে আমরা বলবো যে আপনার যে 3 বার ওষুধ খেতেন, মনে করেন আপনি 30 মিলিগ্রাম ট্যাবলেট খাইছেন 3 বারে 10 করে, তাহলে আমরা দুপুরের ডোজটাকে কী করব? বাদ দিব। বাদ কী করবো? সেই রোগীর 15 মিলিগ্রাম সকালে সেহরির সময় এবং 15 মিলিগ্রাম ইফতারের সময় তাদের এই ওষুধগুলো আমরা দেব। 2 নম্বর, এইসব রোগীদের অনেকগুলো জটিলতা হয়। হাইপারথাইরয়েডিজম কী করে? রোগীর সুগারের পরিমাণটাকে বাড়ায় দেওয়ার সবসময় একটা টেন্ডেন্সি থেকে যায় আর কি। সেক্ষেত্রে তাদের ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসজনিত ব্যবস্থাপনাটা ঠিক করে দিতে হবে। হাইপারথাইরয়েডিজম আক্রান্ত কিছু রোগীর বেশ কিছু খাদ্য ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা মাথায় রেখে তার খাদ্যটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। যেমন আমরা এক্সেস সল্টি খাবার যেগুলো আছে, সেই সল্টি খাবার এই সময় টোটালি অ্যাভয়েড করব। রমজান মাসে একটা টেন্ডেন্সি থাকে যে সল্টি খাবার খাওয়ার ক্ষেত্রে, ভাজা পোড়া পাওয়ার ক্ষেত্রে আমরা সামুদ্রিক মাছ খাই, অন্য কিছু খাই, সেই ক্ষেত্রে রমজান মাসে একটা টেন্ডেন্সি থাকে, সেগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। এবং সামুদ্রিক মাছ এবং এই জাতীয় খাবার যেগুলোতে সবসময় এক্সেস সল্ট থাকে, সেই খাবারগুলো তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। স্যার হাইপারথাইরয়েড তো স্যার শুনলাম, অন্যান্য স্যার থাইরয়েডের যে সমস্যা তাদের ক্ষেত্রে কি কোনো বাংলাদেশে প্রচুর থাইরয়েড ক্যান্সার আক্রান্ত রোগী আছে এবং তারা চিকিৎসাও পাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় চিকিৎসার একটা বড় পার্ট থাকে রেডিও আয়োডিন থেরাপি, যেটা বলি আমরা পরমাণু তেজস্ক্রিয় আয়োডিন আমরা খাওয়াই দিই। এই রোগীগুলো কিন্তু লাইফ লং একটা ফলো আপ এবং ওষুধের প্রয়োজন হয়। এই রোগীগুলো কী হয়? এই রোগীগুলো হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হয়। হাইপোথাইরয়েডিজমের কারণের মধ্যে তার চিকিৎসা আসলে নিহিত আছে যে এই রোগীগুলো আমরা থাইরয়েডের যে গ্রন্থি, এই গ্রন্থিটাকে আমরা নষ্ট করে দেই। কিসের মাধ্যমে? রেডিও আয়োডিন থেরাপির মাধ্যমে। তাহলে তার থেকে থাইরক্সিন যে হরমোন সেটা তার তৈরি হয় না, যার ফলে কী হয়? এগুলোকে আমরা সারা জীবন এই থাইরক্সিন হরমোনটা খাওয়াই। যে ক্ষেত্রে আমি বলছিলাম যে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্টের ক্ষেত্রে তার প্রপার একটা থাইরয়েড রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, এই রোগীর ক্ষেত্রেও রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। শুধু এই ব্যাপারটা না, এই রোগীদের কিছু সাপ্লিমেন্ট সবসময় লাগে, বিশেষত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। কারণ কি, যাদের অপারেশন করা হয়, থাইরয়েড গ্রন্থি নষ্ট করে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে এই দুইটার ঘাটতি সবসময় পরিলক্ষিত হয়। তো এই রোগীগুলো কী করবে? আমরা বলি রমজান আসার আগে এই রোগীগুলো একটা ফলো আপ চিকিৎসকের কাছ থেকে করে তার ওষুধের ডোজ এবং অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে। তা না হলে তারা বিভিন্ন ধরনের জটিলতায় আক্রান্ত হতে পারে। এবং এদের দেখা গেছে সংখ্যাটা বাংলাদেশে কম নয়, কিন্তু অনেক ধরনের রোগী আছে এবং তারা এই সময় দেখা গেছে অনেকেই ওষুধ বাদ দিয়ে দেয়। অনেকেই দেখা গেছে এই সময় আক্রান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে ওষুধ বাদ দেওয়ার জন্য। কোনো ক্রমে এই সময়টা তার ওষুধ বাদ দেওয়া যাবে না, একটা মিসকনসেপশন সবসময় আমাদের থাইরয়েড রোগীদের ক্ষেত্রে থাকে। আচ্ছা স্যার, আপনার কি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার? ব্যাপার হচ্ছে যে আমি বলি যে থাইরয়েড একটা রোগ, তাই না? এবং এই রোগগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দিন ধরে চিকিৎসার প্রয়োজন হয়। থাইরয়েডজনিত কারণে এই রমজান মাসে আপনার রোজা রাখায় কোনো রকমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, সমস্যা হতে পারে যদি আপনি ওষুধটা ছেড়ে দেন, নিয়মিত না খান। আর একটা ব্যাপার সবসময় ঘটে যে ওষুধ নিয়মিত খাচ্ছেন কিন্তু আপনার ডোজটা ঠিক নাই। আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সময় কী করবেন? ডোজটাকে ঠিক করে নেবেন এবং সেই অনুযায়ী ওষুধ খেলে আপনার রমজানটা কী হবে? রমজানটা সবসময় আপনি রোজা রাখতেছেন, অসুস্থ হয়ে পড়তেছেন, অসুস্থ হওয়ার যে প্রবণতা থাকে, অসুস্থ হয়ে গেলে আপনি রোজা ছেড়ে দিলে সম্ভব না। তাহলে অসুস্থ হওয়াটাই আপনি প্রিভেন্ট করতে পারেন ভালোভাবে, সুন্দরভাবে ওষুধ খেয়ে এবং থাইরয়েড ব্যবস্থাপনাটা সুন্দরভাবে করে অ্যাজ ইউজুয়াল অন্য রোগের সাথে, যাতে করে এই থাইরয়েডের প্রভাব আপনার রোজা রাখার ক্ষেত্রে কখনোই না পড়ে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা যারা থাইরয়েডে আক্রান্ত, আপনাদের চিকিৎসকের পরামর্শ নিন। আমি যে কথাগুলো আজকে বললাম সেগুলোর ক্ষেত্রে শুনুন এবং আপনার ওষুধটা নিয়মিত খান, তবেই আপনি সুন্দরভাবে রোজা রাখতে পারবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে বৈশাখী টিভির অসংখ্য দর্শককে এই রমজানের শুভেচ্ছা।
দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব সুন্দরভাবে আমাদেরকে বিশেষ পরামর্শগুলো দিলেন। আশা করি আপনারা তা মেনে চলবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।